আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। প্রতি মঙ্গলবার পাকিস্তানে ইমরান খানের আত্মীয়স্বজনদের সাথে দেখা করার একটা ডেট থাকে। তো সেই অনুযায়ী গত ২৩ ডিসেম্বর একটা ডেট ছিল এবং চতুর্থবারের মতো সেটা প্রত্যাখ্যাত হয়েছে। ইমরান খানের সঙ্গে তার বোনরা সর্বশেষ ২ ডিসেম্বর দেখা করেছিলেন। তো এর প্রতিবাদে সেই বরাবর ৩ সপ্তাহের মতোই প্রচুর বিক্ষোভ সমাবেশ হলো। আদিয়ালা জেলের সামনে লোকজন সমাবেশ করলো এবং অবস্থান কর্মসূচি পালন করলো এবং যথারীতি আগের মতোই পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে তাদেরকে সেখান থেকে হটিয়ে দিল। তো এটা নিয়ে সারা বিশ্বে বরাবরের মতো আবারও সমালোচনার ঝড় উঠছে। তো ওদিকে পাকিস্তানের যে প্রবাসীরা রয়েছেন, বিশেষ করে লন্ডনে যে ওভারসিজ পাকিস্তানি রয়েছেন, তারা একটা ইমরান খানের মুক্তির দাবিতে একটা বিরাট বিক্ষোভ সমাবেশ করেছে এবং এই ধরনের অন্যায় এবং নির্যাতনের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলেছেন। তো সারা বিশ্ব থেকেই এই নিন্দার ঝড়টা আসছে। তো এখন পাকিস্তানের সেনা এস্টাবলিশমেন্ট তারা চিন্তা করছে যে আদিয়ালা জেল থেকে ইমরান খানকে বেলুচিস্তানের কোনো দুর্গম এলাকার কারাগারে সেখানে বন্দি করবার জন্য তারা একটা চেষ্টা করছে। এদিকে জাতিসংঘের এই নির্যাতন বিষয়ক যে বিশেষ দূত আছেন অ্যালিস জিল, তিনি এই বুশরা বিবি ইমরান খানের স্ত্রী, তার উপরে এই কারাবন্দিত্ব এবং কারা নির্যাতনের সেখানে তারা একটা পাকিস্তান সরকারের প্রতি একটা কড়া ভাষায় চিঠি লিখেছে এবং এই বুশরা বিবির উপরে যে নির্যাতন হচ্ছে সেটার তারা নিন্দা জানিয়েছে। তো এভাবে ইমরান খানের এই বিষয়গুলো এখনও বিশ্ব মিডিয়ায় চলছে। তো গত ২০ ডিসেম্বর আমরা দেখতে পেলাম যে তোষাখানা ২ এই মামলায়, তোষাখানা ২ যেটাকে বলা হচ্ছে, ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ বছরের কারাদণ্ডটা সশ্রম কারাদণ্ড। তো এই তোষাখানাটা কি আসলে তোষাখানা হলো যে পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বা অন্যান্য রাষ্ট্রীয় উচ্চপদের ব্যক্তিবর্গ যখন বিদেশে সফরে যান, সেখানে যে উপহার সামগ্রীগুলো লাভ করেন তারা এই তোষাখানাতে এটা জমা রাখেন। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২১ সালে সৌদি আরব সফর করেছিলেন। তো তখন সৌদি আরবের রাজপরিবার বা মোহাম্মদ বিন সালমান ইমরান খানকে একটা পাকিস্তান বা প্রধানমন্ত্রী ইমরান খানকে একটা জুয়েলারি সেট উপহার দিয়েছিলেন। তো পরবর্তীতে এটা একটা নিয়ম আছে যে যাকে গিফট করা হয় তিনি তোষাখানায় একটা নির্দিষ্ট পরিমাণ মূল্য বা ছাড় মূল্য সেটা জমা দিয়ে তিনি এটা নিজের করে নিতে পারেন। তো ইমরান খানের পরিবার সে সময় ২৯ লাখ রুপিতে এই জুয়েলারি সেটটা সরকারি নিয়ম মেনে এবং অর্থ জমাদান করে ক্রয় করেন। তো এখন পাকিস্তান সরকার যে অভিযোগটা এনেছে যে এটা মূল্য ২৯ লাখ না, এটা ৮ কোটি রুপি মিনিমাম এটার মূল্য। তো সেই অর্থে তারা একটা লোয়ার কোর্ট, বিশেষ একটা আদালত, তারা এই রায়টা দিয়েছে। কিন্তু ওইদিকে পাকিস্তানের হাইকোর্ট অনেক আগেই একটা রায় দিয়েছিল যে ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত ২০২৩ সাল পর্যন্ত যতগুলো এরকম গিফট আদান প্রদান হয়েছে এবং যারা কিনেছে তার একটা লিস্ট সরবরাহ করতে। কিন্তু পাকিস্তান সরকার সেটা করেনি। এর কারণ হচ্ছে যে অতীতে পাকিস্তানের কোনো সরকার প্রধান বা সেনাপ্রধান বা উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ তারা কেউ নিয়ম মাফিক এইভাবে তোষাখানা থেকে সেই গিফট ক্রয় করেননি, পুনরায় ক্রয় করেননি। তো এই একমাত্র ইমরান খানই এটা স্বচ্ছতার সাথে করেছেন, কিন্তু তারপরেও এভাবে একটা ভুয়া মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। তো ইমরান খান এটার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন। এর আগে আল কাদির ট্রাস্ট মামলায় তার একটি সাজা হয়েছিল, সেটি তিনি ১ বছর আগে আপিল করেছেন, কিন্তু এই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এটা এখনও শুনানি হয়নি। বস্তুত এই লোয়ার কোর্টে যে মামলার রায়গুলো, সাজাগুলো হচ্ছে সেগুলো ভুয়া, এগুলো উচ্চ আদালতে টিকবে না। এই জন্য পাকিস্তান সরকার এটা উচ্চ আদালতে যেতে ১ বছর পর্যন্ত দেরি করছে। তো এই মামলাটাও এভাবে অনেক তারা দেরি করে ফেলবে এবং বিচার কাজটা ঠিকমতো চলতে দিবে না। তো এই হচ্ছে অবস্থা। এইদিকে পাকিস্তানের এই সরকার, শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী, তিনি একটা জাতীয় সম্মেলন আয়োজন করেছেন এবং একটা সংলাপের প্রস্তাব দিয়েছেন দেশের শান্তি, শৃঙ্খলা, অর্থনৈতিক উন্নয়ন, স্থিতিশীলতা এসব বিষয়ে। তো এটা পিটিআই দলের উপরেও, ইমরান খানের যে দলটি রয়েছে তাকেও দেওয়া হয়েছে, কিন্তু পিটিআই দল এটা প্রত্যাখ্যান করেছে। ইমরান খানের পক্ষ থেকে বলা হয়েছে তিনি একমাত্র আসিম মুনির ছাড়া আর কারোর সাথে বসবেন না, কেননা মূল ক্ষমতার মালিক বা ক্ষমতার ভাগিদার বা অংশীদার বা যিনি রাষ্ট্রটা চালান তিনি হলেন এই ফিল্ড মার্শাল আসিম মুনির।
তো পিটিআই দল আরও দুটি দাবি জানিয়েছে যে ইলেকশন চিফ ইলেকশন কমিশন যিনি আছেন সিইসি তাকে পদত্যাগ করতে হবে এবং নতুন নির্বাচন দিতে হবে, কারণ এই নির্বাচনটা যেটা মাধ্যমে এই শাহবাজ শরীফ সরকার ক্ষমতায় বসেছে সেটি একটি ফলাফল হাইজ্যাক করে ভুয়া একটা সরকার। তো এই দুটো পদক্ষেপ প্রস্তাব দেওয়া হয়েছে। তো এখন কথা হলো যে এই মুহূর্তে এই ধরনের সংলাপের প্রস্তাব ইমরান খান বা পিটিআই দলের প্রতি কেন দেওয়া হলো? তো মূলত এটা দেওয়া হয়েছে যে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা, সন্ত্রাসবাদ বাড়ছে, অর্থনীতিটা ক্রমান্বয়ে ফল করছে। সাম্প্রতিক যে একটা ওয়ার্ল্ড জরিপ বের হয়েছে সেটা এই সবচেয়ে বেশি সংখ্যক ভিক্ষুক কোন দেশে আছে এরকম একটা তালিকা করা হয়েছে, যেখানে পাকিস্তান প্রথম, নাইজেরিয়া দ্বিতীয় এবং সিরিয়া তৃতীয় হয়েছে। তো পাকিস্তান এই লেভেলে তাদের অর্থনৈতিক দৈন্যতাটা পৌঁছেছে। তো সম্প্রতি তার অংশ হিসাবে দেখা গেল যে পাকিস্তানের যে রাষ্ট্রীয় বিমান সংস্থা বা পিআইএ, যে পিআইএ বলা হয়, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, সেটা অতি স্বল্প মূল্যে গত 23 ডিসেম্বর এটা বিক্রয় করা হয়েছে এবং এই নিয়ে বেশ হইচই হচ্ছে যে এই মূল্যটাও প্রকৃতভাবে নির্ধারণ করা হয়নি, যে অনেক কম মূল্যে এটা বিক্রি করা হয়েছে এবং এখানে একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে। তো এদিকে আমরা আরও একটা জিনিস দেখতে পেলাম যে ইমরান খানের খুব ঘনিষ্ঠ তার একজন উপদেষ্টা ছিলেন ইমরান খান যখন ক্ষমতায় ছিলেন, ডক্টর শাহজাদ আকবর। তো 24 ডিসেম্বর লন্ডনে মুখোশধারী কিছু লোকজন তার উপরে হামলা করেছে। তো সন্দেহ করা হচ্ছে যে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআই, এই আইএসআইয়ের লোকজন এই কাজটা করেছে। তো এর আগেও তার উপরে, এই ডক্টর শাহজাদ আকবরের উপরে এই ধরনের একটা হামলা পরিচালনা করা হয়েছিল এবং আরও অন্যান্যদের উপরেও এটা করা হয়েছিল এবং কেনিয়াতে আশরাফ শরীফ নামে একজন সাংবাদিক ছিলেন, সেটাকেও সন্দেহ করা হয় যে পাকিস্তানের আইএসআই সেখানে যে তাকে খুন করেছে, কেননা তার কাছে অনেক ডকুমেন্ট ছিল এবং তিনিও ইমরান খানের ওই সাংবাদিক আরশাদ শরীফ, তিনি ইমরান খানের ঘনিষ্ঠ ছিলেন। তো এইভাবেই এখন চলছে দেশে এবং বিদেশে। ইমরান খানের ঘনিষ্ঠ যারা আছে তারা কেউই নিরাপদ নয়। তো ওইদিকে পাকিস্তানের বিভিন্ন আলেম ওলামারা তারা একটা ন্যাশনাল কনফারেন্স করেছে এবং তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের হাতে তারা বায়াত গ্রহণ করবেন না। তো কিছু পাকিস্তানের দরবারি আলেম যার নেতৃত্ব দিয়েছিলেন তাহের আশরাফি, আলেমদের একটা অংশ, তারা এই আসিম মুনিরের হাতে বায়াত নিয়েছেন যে তার নির্দেশে তারা একদম পবিত্র জিহাদ করবেন, এরকম একটা প্রতিজ্ঞা তারা করেছেন। কিন্তু এই ওলামা কনফারেন্সের মাধ্যমে বহু শীর্ষস্থানীয় ওলামারা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা আসিম মুনিরের হাতে বায়াত গ্রহণ করবেন না এবং তারা আরও কয়েকটি কথা বলেছেন যে এই ফিল্ড মার্শাল আসিম মুনির যেভাবে আজীবনের জন্য কোনো মামলা মোকদ্দমা থেকে দায় মুক্তির একটা সংবিধান সংশোধন করে দায় মুক্তি নিয়েছেন, এটার তারা শরীয়তের লঙ্ঘন বলেছেন এবং এটা শরিয়া বিরোধী কাজ বলে তারা ঘোষণা দিয়েছেন। এবং আরও একটা আহ্বান তারা জানিয়েছেন যে এই গাজায় যে শান্তি স্থাপনের উপলক্ষে যে সৈন্য মোতায়েন করার কথা, সেখানে যেন পাকিস্তানের সৈন্য মোতায়েন করা না হয়, যেটা এই হামাসকে নিয়ন্ত্রণ করার, নিরস্ত্রীকরণ করার জন্য, হামাসকে ডিজার্ম করার জন্য। তো এই ধরনের কোনো পদক্ষেপে যেন পাকিস্তান অংশ নেয় নাই, এটা সেই ওলামাদের পক্ষ থেকে বলা হয়েছে। তো এদিকে বার্তা সংস্থা রয়টার্স তারা জানিয়েছে যে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ক্রমাগতভাবে বা আসিম মুনিরকে চাপ দিয়ে যাচ্ছে তারা যেন এই গাজাতে পাকিস্তানের সৈন্য পাঠায়। তো এই যুক্তরাষ্ট্রের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন মার্কো রুবিও, তিনি দাবি করেছেন সম্প্রতি যে পাকিস্তান নিজেই এই প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের কাছে দিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প যা বলবেন, যেভাবে বলবেন, পাকিস্তান সেভাবে গাজা শান্তি পরিকল্পনায় অংশ নিবে। তো এখন সেই সূত্র ধরেই যুক্তরাষ্ট্র পাকিস্তানকে চাপ দিচ্ছে। কিন্তু পাকিস্তানের অভ্যন্তরে একটা জনমত গড়ে উঠেছে যে কোনোভাবেই হামাস সদস্যদের নিরস্ত্রীকরণের জন্য পাকিস্তানের সেনা মোতায়েন করা যাবে না এবং সত্যিকার অর্থে যদি টু স্টেট সলিউশনের মতো কিছু হয়, জাতিসংঘের অ্যাপ্রুভাল থাকে, তাহলে পাকিস্তানের তারা যেতে পারবে সৈন্যরা, এই ধরনের একটা মতবাদ তারা ব্যক্ত করছেন। এখন এই যে গাজায় যে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স মোতায়েন হওয়ার কথা, সেখানে কিন্তু কোনো আরব দেশ এখনও পর্যন্ত সম্মতি দেয়নি। সৌদি আরব, আরব আমিরাত, ইরাক, জর্ডান, এইসব দেশ দেয়নি। ওদিকে তুরস্ক না করে দিয়েছে, আজারবাইজান না করে দিয়েছে। তো শুধুমাত্র রাজি আছে ইন্দোনেশিয়া, তারা 4-5 হাজার সৈন্য পাঠাতে পারে, পাকিস্তান 3-4 হাজার সৈন্য পাঠাতে পারে, ওদিকে লিবিয়া 2-3 হাজার সৈন্য পাঠাতে পারে এবং এটার নেতৃত্ব দেবে মিশর। তো বড় কথা হলো যে ইসরায়েল যেসব দেশকে অনুমতি দিবে তারাই এই গাজাতে শান্তি রক্ষা বাহিনী, তো কথিত শান্তি রক্ষা বাহিনীতে সেগুলো পাঠাতে পারবে। তো সম্প্রতি আমরা দেখলাম লিবিয়া সফর করেছেন এই ফিল্ড মার্শাল আসিম মুনির, সেখানে বেশ কিছু তাদের কথাবার্তা হয়েছে।
তো এই বিষয়টা নিয়ে পাকিস্তান এখন বেশ চাপে রয়েছে, বিশেষ করে আসিম মুনির বেশ চাপে রয়েছেন। তো আসিম মুনির এই চাপটা তিনি কোনোভাবে সামলাতে পারছেন না। ইমরান খানকে জেলবন্দি করলেন, তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে, তাকে সাজাও দেওয়া হয়েছে ২ দফা, কিন্তু কোনো কিছুতে ইমরান খান বাগে আসছেন না। তো ইমরান খান যে ভীষণ অনড় রয়েছেন, সেটি আরও একবার দেখা গেল ২০ ডিসেম্বর এই তোষাখানা মামলায় যে রায়টা হলো, তারপর তিনি আইনজীবীদের সাথে কথা বলেছিলেন। সেই কথাগুলোই এই টুইট আকারে ইমরান খানের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হলো, এবং এই যে পোস্টটা বা যে টুইটটা করা হলো, বা এটাকে একটা চিঠিও বলা যায় জনগণের উদ্দেশ্যে, সেটাতে সারা পাকিস্তান জুড়ে জনগণের মধ্যে একটা ব্যাপক আবেগ কাজ করছে, এবং তারা এটা নিয়ে বেশ আলোচনার একটা ঝড় উঠেছে। তো সেখানে ইমরান খান যেটা লিখেছেন সেটা যদি পড়ে শোনানো হয়, সেটি এরকম ছিল। তিনি লিখছেন যে, ন্যায়ের পথে সংগ্রাম হলো ইবাদত, আর প্রকৃত স্বাধীনতা সংগ্রামের জন্য আমি শহীদ হতেও প্রস্তুত। এই মুহূর্তে পাকিস্তান শুধু আসিম আইন অনুযায়ী চলছে। এখানে শুধু আগে থেকে লেখা রায় পড়ে শোনানো হচ্ছে। গত ৩ বছরে যেসব ভিত্তিহীন রায় ও সাজা দেওয়া হয়েছে, তোষাখানা 2 মামলার রায়ও আমার জন্য নতুন কিছু নয়। এই রায়ও কোনো প্রমাণ ছাড়াই দেওয়া হয়েছে। আইনগত শর্ত পূরণ না করেই তাড়াহুড়া করে রায় ঘোষণা করা হয়েছে। আমাদের কথা শোনা হয়নি, আমাদের আইনজীবীদের কথাও শোনা হয়নি। আমাকে এবং আমার স্ত্রীকে লাগাতার একাকী কারাবন্দী করে রাখা হয়েছে। আমাদের মানসিক নির্যাতন করা হচ্ছে, আমাদের কাছে বই পাঠানো নিষিদ্ধ করা হয়েছে। টিভি নিষিদ্ধ, সাক্ষাৎ নিষিদ্ধ। জেলে প্রত্যেক বন্দী টিভি দেখতে পারে, কিন্তু আমার ও বুশরা বিবির জন্য টিভি দেখাও নিষিদ্ধ। আমার পরিবার যে বই পাঠায়, সেগুলো জেল কর্তৃপক্ষ আটকে দেয়। আমাদের সপ্তাহের পর সপ্তাহ একাকী কারাবন্দী করে রাখা হয়। এটি অমানবিক আচরণ। তবুও এই নির্যাতন আমাকে আমার লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের সংস্কৃতিতে নারী ও শিশুদের উপর জুলুম করা হয় না। আমাদের ধর্মে তো যুদ্ধের সময়ও নারীদের ক্ষমা করা হয়, কিন্তু এখানে শুধু রাজনৈতিক মতভেদের কারণেই নারীদের উপর নির্যাতন চলছে। আদিয়ালা জেলের সামনে আমার বোনদের এবং অন্যান্য নারীদের সঙ্গে যে দুর্ব্যবহার ও নির্যাতন করা হচ্ছে, তা আমাকে গভীরভাবে কষ্ট দিয়েছে। বুশরা বিবি, ডাক্তার ইয়াসমিন, মাহরাং বেলুচ এবং অন্যান্য নারীদের সঙ্গেও যা করা হচ্ছে তা ইসলামী রীতি ও নৈতিকতার সম্পূর্ণ বিরুদ্ধে। আমার স্ত্রী বুশরা বিবিকে শুধু আমার প্রতি বিদ্বেষ থেকেই একাকী কারাবন্দী করে রাখা হয়েছে। রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, তিনি একজন গৃহিণী। তো এইভাবে বলার পর ইমরান খান সেনাবাহিনী এবং বিচার ব্যবস্থা সম্পর্কেও কিছু কথা লিখেন। সেটা ছিল এরকম। তিনি বলছেন যে, সেনাবাহিনী আমার আর পাকিস্তান জনগণের। আমি যখন আসিম মুনিরের সমালোচনা করি, তা একজন ব্যক্তির সমালোচনা। আগেও স্বৈরশাসকদের সমালোচনা করা হয়েছে। আসিম মুনির কোনো গণভোটে নির্বাচিত নন, তিনি জনগণের ভোটে ক্ষমতায় আসেননি। জেলে আমার সঙ্গে যা কিছু করা হচ্ছে তা একজন কর্নেলের নির্দেশে হচ্ছে। সে কর্নেল আসিম মুনিরের আদেশ মেনে চলে। পাকিস্তানের আইনের শাসনের জানাজা পড়া হয়ে গেছে। ২০০৭ সালে যেমন পিসিও বিচারকরা স্বৈরশাসকের পাশে দাঁড়িয়ে বিচার বিভাগের মর্যাদা ধ্বংস করেছিল, তাদের এখন আর কোনো সম্মান নেই। সে সময় যারা স্বৈরশাসকদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারাই আজ জাতির প্রকৃত নায়ক। আজও একই অবস্থা রয়েছে। যে বিচারকরা এই ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, তারা আমাদের নায়ক। আর যারা পুতুল হয়ে ইশারায় নাচছে, তারা বিবেকহীন, তারা মোশাররফ আমলের পিসিও বিচারকদের মতোই। আইনের শাসন ও সংবিধান পুনরুদ্ধারের সংগ্রামে ইনসাফ লয়ার্স ফোরাম এবং আইনজীবীদের সামনে আসা অপরিহার্য। ন্যায় বিচার ব্যবস্থায় জনগণকে রক্ষা করতে পারে। এছাড়া কোনো অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়, কোনো নৈতিক উন্নয়নও সম্ভব নয়। আমার আইনজীবী সালমান সফদার ও তার দলের উপর পূর্ণ আস্থা আছে। আমি তাদের নির্দেশ দিয়েছি এই ভুয়া রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করতে। আমি সোহেল আফ্রিদিকে বার্তা দিচ্ছি। সোহেল আফ্রিদি মানে সেই খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রী, তার কথা বলছেন। আমি সোহেল আফ্রিদিকে বার্তা দিচ্ছি, রাস্তার আন্দোলনের প্রস্তুতি নাও। পুরো জাতিকে নিজেদের অধিকার আদায়ের জন্য জেগে উঠতে হবে। সংগ্রামই হলো ইবাদত, আর পাকিস্তানের প্রকৃত স্বাধীনতার জন্য আমি শহীদ হতেও প্রস্তুত। তো এই ছিল তার সেই বহুল আলোচিত পোস্টে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।